বললো যে আপনারা এই দিক দিয়ে যেতে থাকেন। এটা হচ্ছে অর্থাৎ স্টেজের মুখ করে পিছনের দিকে তাকালে টয়লেটের পাশ দিয়ে যে গ্লাস, ওই গ্লাস কিন্তু অটোমেটিক আগেই সব ভেঙে গেছে, ওইখান দিয়ে আমাদেরকে যেতে বললো। আর যে লোক আমাদের কাছ থেকে সব মোবাইল টাইল সব কেড়ে নিয়ে আমরা নিচে নেমে ডিজিকে মধ্যে রেখে আমরা একটু গোল তার করে দাঁড়াইছিলাম, আমাদের বিশ্রী ভাষায় গালাগালি করে। পরে সিঙ্গেল লাইনে দাঁড়ালো এবং ডিজি প্রথমে দাঁড়ালো। ডিজি কিন্তু সবাই আগে দাঁড়ালো, ওই সিনিয়রি অনুযায়ী আমরা সবাই দাঁড়াই গেলাম। আর সৈনিকটা আমাকে অনেকে পরে প্রশ্ন করছে যে তুই এত বড় লম্বা চওড়া একটা লোক, যে দুজনকে ধরতে পারলা না, ধরে ফেলাই দিতে পারলা না, আমাকে অনেকে পরে বলছে, অনেকে। এবং তাদের হাতে অস্ত্র ছিল এবং সব আমাদের দিকে তাক করার জন্য। যে ওরা বারবার বলছিল যে কিছু করলেই গুলি করবো, কারণ আমাদের সাথে অনেক ফাইটারও ছিল, অনেক ভালো ভালো অফিসার ছিল আমাদের সাথে। এনসার স্যারের কাছে বোধহয় 2টা মোবাইল ছিল, একটা মোবাইল বোধহয় স্যার জমা দিয়েছিলেন, আর একটা মোবাইল বোধহয় উনি জমা দেন নাই, বিডিআর দূর থেকে দেখে ফেলে দিয়ে স্যারের সাথে অনেক খারাপ ব্যবহার করে ওই মোবাইলটা কেড়ে নেয়। যাওয়া শুরু করলাম ওই দিকে, ওই দিক দিয়ে বের হয়ে যাওয়ার জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো ডিজি জাস্ট ওই বারান্দা পার হয়ে নিচে যে স্টেপ দিয়েছেন, দেবদারু গাছ লাগানোর একটা গাছের একটা পোর্ট ছিল উঁচু করা, ওখান থেকে 4 জন সৈনিক নাম দিয়ে বলেছিল যে আমি যেন ওই নামগুলো বলে সই করি। আমি কিন্তু নাম সই করিনি, কারণ 2টা গুলি বুকে লাগার সাথে সাথে ডিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে যান, উনি পড়ে যান। এই সময় আমরা যারা লাইনে ছিলাম সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে ওরা অটোমেটিক ব্রাশ ফায়ার শুরু করলো। যেদিকে ছিল, আমরা যে 12-14 জন অফিসার ছিলাম সবাই যে আপনার পাশে চলে গেছে। এটা কি সরাসরি আমার গায়ে লেগেছে কিনা আমি বলতে পারবো না, বা রিকোশেট করে এসে লাগছে কিনা এটাও বলতে পারবো না। আমার এখানে প্রচণ্ড জোরে লাগলো। ওই সময় আমি শুধু খেয়াল করলাম যে এটা কি ভেতরে ঢুকছে নাকি বের হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখলাম যে না, এটা ভেতরে ঢোকে নাই, এটা পাশ দিয়ে বের হয়ে গেছে। আমিও শুয়ে পরে যে সামনে তাকাইছি, তারপরে দেখলাম যে মানে প্রথমে হাত ধোয়ার জায়গা, তারপরে ইউরিনের পরে টয়লেট। বাট আমাকে ফলো করে আর কোনো অফিসার কিন্তু ঢোকে নাই ওখানে। তো আমরা অনেকে ছিলাম, অসম্ভব চিল্লি ফায়ারিং, মানে অসম্ভব শব্দ। তাদেরকে সবাই বোঝে ওই সময় ওই গোলাগুলিতে সব মারা গেছে এবং অনেক চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। কারণ ওয়ালটা একটা 5 ইঞ্চের একটা ওয়াল মাত্র, আমি 5 ইঞ্চি ওয়ালের এই পাশে আমি হলো ওই টয়লেটের ভিতর ঢুকে যাই। তো টয়লেটের ভিতর ঢুকে আমি কমোডের পাশে বসলাম। বসার পরে তখন দেখলাম যে জোহরের আজান পড়তেছে। এর মধ্যেই আমি হঠাৎ শব্দ পেলাম যে ভেতরে লোক ঢুকছে। ঢুকে হঠাৎ তারা জিসলাই থেকে এই টয়লেটটা তো বন্ধ, দেখতো ভেতরে কেউ আছে কিনা। ওইটা কিছু দূর ওয়ালের পরে উপরে উঠা যায়। তো হঠাৎ একটা সৈনিক ওই ওয়ালে উঠে ও আমাকে ভেতরে দেখতে পাচ্ছে, দেখে বলে আর ভেতর তো একজন আছে। তো বলছিলাম যে ভাই আমি অন্যায় করিনি, আমাকে মেরো না। অনেক অনুরোধ করেছি। ও বলার সাথে সাথে যারা বাইরে ছিল ওরা দরজাটা না খুলেই ফায়ার করা শুরু করলো। আমি দেখতে পাচ্ছি যে গুলিগুলো জাস্ট আমার নাকের সামনে দিয়ে যাচ্ছে। টয়লেটের এই সামনে এই জায়গাটায় দরজা, এই জায়গাটায় টয়লেট, কমোডের কোনায় আমি বসে আছি। তো ফায়ারগুলো সব আমার নাক বরাবর যাচ্ছে, যদি গুলিটা আমার গায়ে না লাগে। এরপরে শেষের গুলিটা মধ্যে 7 রাউন্ড করেছিল, ওই দরজাটা আমার কাছে এখনো আছে। তো ওইটাই সে সরাসরি আমার গায়ে লাগছে। তো আমি ভাবছি বোধহয় গুলি লাগছে, পরে দেখলাম যে না, গুলি না, এটা হচ্ছে পানি ছেলে আসছে। এর মধ্যে হঠাৎ শুনলাম যে বলে দেখতো মরে গেছে কিনা। উঠার পরে আমি তার কথা না বলে আমি ইশারা দিয়ে ওকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে তুমি বলো আমি মরে গেছি, তুমি দয়া করে বলো যে আমি মরে গেছি। ও যেই বলছে মরে গেছে, আর এই যে সৈনিকরা এখানে ও ঢুকেই বলে শালা তো মরে নেই। কেন যে ট্রিগার টিপি নাই আমি কিন্তু এখন পর্যন্ত জানি না। ওইটা শর্টকাট ছিল, ওকে আমি এমনভাবে জাপটে ধরে ওই দরজার বাইরে বের করে ফেললাম। তো আমি আমার যতটুকু শক্তি আছে শরীরে ওকে চেপে ধরলাম, কেউকে চেপে মেরে ফেললো। আপনাকে মারবো না, এই প্রথম বললো যে আপনাকে মারবো না, আপনি আমাকে ছেড়ে দেন। কিন্তু ওর পিছনে আরো 2 জন সৈনিক ছিল, এই ছেড়ে দেন, আমি তোকে গুলি করতেছে, স্যার আপনাকে মারবো না, আপনাকে কোটাঘাটে নিয়ে যাবো বলে আমাকে হাত উপরে তুলে আমি যে দিক দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়ে টয়লেট থেকে বের করলো। বাঁয়ে তাকায় দেখলাম যে আমার সামনে একদম যেখানে দাঁড়াইছে তার নিচেও পড়ে আছে। ওখানে এরশাদ স্যারের ডেড বডি ছিল, মুশিরের ডেড বডি ছিল, যাদের ছিল সব ওখানে পড়ে রয়েছে। ভেতরে যারা সৈনিক ছিল ওরা চিল্লাই উঠলো যে এই এখনো মরে নাই, কেন এখানে মার।
তখন আমাকে পিছন এই দিক দিয়ে না বের করে পিছন দিয়ে ওই স্টেজের দিকে আবার নিয়ে গেল। তো অবশ্যই ওগুলো অফিসারদেরই ডেড বডি হবে, বাট আমি ওই যেহেতু উল্টা দিক হয়েছিল আমি চিনতে পারি। তো আমাকে বললো যে নিচে তাকাবি না, উপরের দিকে তাকায় এই দিক দিয়ে যেতে থাক। ও যে গ্লাস ভেঙে পালাই গেছে সেই গ্লাসের ভেতর দিয়ে আমাকে ঢুকে বললো তুই এদিক দিয়ে বেরো। তো আমি প্রথমে বেরোলাম, আবার আমার সাথে সাথে ওরাও বেরোলো। ওই মাঠ দিয়ে আমাকে নিয়ে ওই কোয়ার্টার নিয়ে যাবে। ওই কিছু দূর যাওয়ার পরে দেখি একটা গ্রুপ এসে ওদেরকে আটকালো। এই কে কোথায় নিয়ে যাচ্ছ, এটা কে, এই এখনো মরে নাই কেন, এই কেন বেঁচে আছে কে? বলে না রাখ, একেই মারবো এখানে। এই বলেছে আমার দিকে আগে এসে অস্ত্র আবার বুকের মধ্যে ধরলো, ধরে কিছুক্ষণ বললো এই কলেমা পর, তুই এখন মারবো। হঠাৎ সে বললো যে যা তোদের ছেড়ে দিলাম, যাই নিয়ে যা। বুলেট একটা বড় হাতুড়ি নিয়ে আমার দিকে আগায় আসে। তারপর আল্লাহ কাছে বলছে আল্লাহ তুই আমার গুলি করে মারো, ওই হাতুড়ি দিয়ে যেন আমাকে না পিটায়। স্যার আমি আপনাকে চিনি, কিন্তু আপনাকে এখান থেকে বাঁচাবো কেমন করে? আমি প্রথমে দিয়ে ওর কথা বিশ্বাস করতেছিলাম না। আমি তাকে বললাম তুমি আমাকে কোনো রকমে গেটের বাইরে পার করে দাও। বললো স্যার এটা সম্ভব না, এখানে গেলে আপনাকেও মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে। পরে সে আমাকে ওই ধাক্কা মেরে নিচে ফেলাই দিয়ে ও ওদেরকে বলে যা তোরা যা, আমি একে ব্যবস্থা করতেছি। তো বাধ্য হয়ে আমার ওর কথা শুনে উপরে উঠলাম। উপরে চারতলায় নিয়ে গেল, বললো যে আপনি ভেতরে ঢোকেন। তো যাওয়ার সময় বললো যে আপনার মোবাইল নাম্বার দেন। আমার কাছে তো মোবাইল নাই বলে আমি আস্তে করে ওই টয়লেটটা খুললাম। টয়লেট খুলে ভেতরে ঢুকেই দেখি টয়লেটের মধ্যে ডিএডি তহিদ লুকায় আছে। ও কিন্তু ওই টয়লেটের মধ্যে লুকায় আছে। তো ও বললো যে আমি ওকে দিয়েছিলাম দরবার কি হয়েছে তুমি জানো? ও সম্পূর্ণ অস্বীকার করলো যে না স্যার আমি কিছুই জানি না, আমি তো ছিলাম স্কাই রুমে। তো ওকে আমি বললাম তুমি এগুলো কিছু জানো না? বললো না স্যার আমি তো পালাই এখানে লুকায় আছি। আমি কিন্তু একদম দরজার ফাঁকে লুকায় আছি। এরপর দেখলাম যে আস্তে আস্তে ভেতরে একজন ঢুকলো। ওকে দেখে আমি দেখলাম যে ডিএডি রহিম, ও আমার কোয়ার্টার মাস্টার ছিল। তো ও আমাকে এসে স্যালুট করে বললো যে স্যার আমরা এখন যাচ্ছি, আমাদের জন্য দোয়া করেন, বা আমাকে বাঁচানোর জন্য ওরা কেউ আসে নাই, বা কাউকে আমাকে ধরে নেওয়ার জন্য এখানে কাউকে পাঠায়নি। সবারই একই প্রশ্ন, এ এখনো মরে নাই কেন? হঠাৎ পিকআপের দিকে তাকাই দেখি সিপাহী আজাদ ওই গাড়ির মধ্যে বসা। হঠাৎ দেখলাম যে ও ওখান থেকে বললো যে এই স্যার কেউ তোর মারবি না, কিন্তু সে গাড়ি থেকে নামলো না। আমার কে যেন বললে স্যার গাড়িতে তোল, আবার আমাকে ঠেলে ওটার দিকে নিয়ে যাওয়া শুরু করলো। ওরা আমি ওদেরকে বললাম যে তোমরা বললাম কোয়ার্টারে নিয়ে যাবো, এখন তো এরা বলতেছে মেরে ফেলবে। বলে স্যার কি করবো, এটা তো কথা শুনছেন। আমার ওই যে ড্রাইভারটা দৌড়াই এখন আসলো আমার সামনে যে সে এরা দাঁড়াই দিয়ে বললো যে স্যারকে কেউ মারবি না বলে সে আমাকে ধরে এখন ওদের কাছ থেকে ওই আমার ড্রাইভার নিয়ে নিল। হঠাৎ একটা সৈনিক দৌড়ায় এসে তার ওই স্টিলের হেলমেট দিয়ে এমন জোরে আমাকে এখানে হিট করলো যে আমি টলের নিচে পড়ে গেলাম। তা আমি বললাম যে আমাকে একটু ধরো, আমি তাহলে যেতে পারবো। ওর সাথেই দৌড়ে দৌড়ে কোয়ার্টারে গেলাম। কিছুর পরে আমাকে ওখান থেকে আবার বের করে আরেকটা জায়গায় নিয়ে যায়। আমি কি করে বলবো বল যে ওর আব্বার আমি বের করে দেখেছি, ফ্যামিলি ছিল, আমি আমার পরিবারের কাউকে পাই নাই। ওই দিনের 25 তারিখের আমি সংক্ষেপে বললাম।